এই ভিডিওতে আমরা 25-এর দাগের অঙ্কগুলো করব। তাহলে দেখো 25-এর একে কি রয়েছে। 25-এর একে রয়েছে একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, তল সংখ্যা বলা আছে এক্স, ধার সংখ্যা ওয়াই এবং শীর্ষবিন্দুর সংখ্যা জেড আর কর্ণের সংখ্যা পি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত তা নির্ণয় করতে হবে। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা আয়তঘনের তল সংখ্যা যেটা এখানে এক্স বলা হয়েছে সেটা আমরা আগেই শিখেছি। আয়তঘনের তল সংখ্যা হয় 6টি, তাহলে x সমান 6। ধার সংখ্যা যেটাকে এখানে ওয়াই বলা হয়েছে, ধার সংখ্যা হয় 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা অর্থাৎ জেড, শীর্ষবিন্দু হয় 8টি। কর্ণের সংখ্যা যেটাকে এখানে পি বলা হয়েছে সেটা হয় 4টি। তাহলে দেখো x সমান 6, y সমান 12, z সমান 8, p সমান 4, এগুলো মানগুলো বসাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, এই মানটা নির্ণয় করলেই সেটা চেয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে তাহলে এটা 6 হবে উত্তর। বুঝা গেছে? এরপর 2-এর অঙ্কে যাই। 2-এর অঙ্কে রয়েছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য 4, 6, 4 আর একটির 8, 2h মাইনাস 1 আর 2। তাহলে দুটি আয়তঘন রয়েছে এবং আয়তঘনগুলির মাত্রাগুলো দেওয়া আছে। তাহলে প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনক, দুটি ঘনক রয়েছে। প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনক, দুটি ঘনকের প্রথমটির মাত্রা, অর্থাৎ আমি ঘনকের মাত্রা কি বলেছিলাম, আয়তঘন, সরি এটা আয়তঘন, ঘনক নয় আয়তঘন, এটাও আয়তঘন। তাহলে আমি আগেই বলেছি আয়তঘনের মাত্রা হচ্ছে 3টি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে এখানে প্রথমটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলা রয়েছে 4, 6 আর 4, আর দ্বিতীয়টির রয়েছে 8, 2h মাইনাস 1 আর 2। তাহলে এগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আয়তন সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দুটোর ক্ষেত্রেই তাহলে আয়তন বের করছি এবং আয়তনগুলো বলেছে দুটোর সমান। তাহলে দেখো শর্তানুসারে এখানে কি বলা যাবে, শর্তানুসারে 4 ইন্টু 6 ইন্টু 4 সমান 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2। 4 4 16 আর 2 16, দেখো কেটে গেল। তাহলে 2h মাইনাস 1 সমান থাকছে 6, বা 2h সমান একটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে h সমান হবে 7/2 অর্থাৎ 3.5, এটা হবে উত্তর। তাহলে h এর মান হচ্ছে 3.5। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেখো রয়েছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা তাড়াতাড়ি একটা ঘনক এঁকে নিচ্ছি। আঁকার প্রয়োজন নেই যদিও। দেখো এটি একটি ঘনক, ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য আমি প্রথমে ধরে নিচ্ছি a একক। ওকে, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য a একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এরপর বলেছে যদি 50% বৃদ্ধি পায়, 50% যদি বৃদ্ধি পায়, কি এই বাহুর দৈর্ঘ্যটা যদি 50% বৃদ্ধি পায়, তাহলে দেখো 50% বৃদ্ধি পাওয়া অর্থাৎ a প্লাস a এর 50% সমান হবে a প্লাস a/2 সমান হবে 3a/2 একক। দেখো এখানে লসাগু করলে 2 হবে, 2a প্লাস a অর্থাৎ 3a হবে। তাহলে 50% যদি বৃদ্ধি পায়,
ধারের দৈর্ঘ্য, তাহলে সেই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে, ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু এখানে হচ্ছে 3a/2, তাহলে এর স্কোয়ার সমান হচ্ছে 6 ইন্টু 9 স্কোয়ার বাই 4, 2 দিয়ে এটা 2 কাটছে, এটা 3 কাটছে, 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। এখানে প্রশ্নে বলেছে ক্ষেত্র, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা মাইনাস এটা, পনেরো স্কোয়ার বাই 2 বর্গ একক। এরপর আমরা বের করব যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। এখানে বের করছি শতকরা বৃদ্ধি কত পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে 15 স্কোয়ার বাই 2, আগে কত ছিল 6 স্কোয়ার, তাহলে শতকরা বৃদ্ধি হবে সমান, সরি 15 স্কোয়ার, বৃদ্ধি কতটা হয়েছে সেটা বাই পূর্বে কতটা ছিল সেটা, পূর্বে ছিল 6 স্কোয়ার ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলেই শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে পারবো। তাহলে 15 স্কোয়ার বাই 2 ভাজিত 6 স্কোয়ার মানে ইন্টু করলে 1/6 স্কোয়ার হয়ে যাবে ইন্টু 100, দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, 3 দুগুণে 6, 3 5 15, 2 দুগুণে 4, 25 100, তাহলে হচ্ছে 5 25 125%, 125% হবে, তাহলে শতকরা বৃদ্ধি হয়েছে 125%। ওকে, এটা হবে উত্তর। চলো এর পরের অঙ্কে যাই। দেখো 4 নম্বর অঙ্কে তোমাদের রয়েছে তিনটি নিরেট ঘনক যদি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, তাহলে তিনটি ঘনক রয়েছে, সেই ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তাহলে যে তিনটি ঘনক রয়েছে ছোট ছোট, সেই তিনটি ঘনকের আয়তন বার করছি। দেখো এটি একটি ঘনক, এটি তার চেয়ে বড় আরেকটি ঘনক, এবং তার চেয়ে বড় আরেকটি ঘনক। দেখো এর বাহুর দৈর্ঘ্য ছিল 3 সেমি, এর একটি বাহুর দৈর্ঘ্য ছিল 4 সেমি, এর একটি বাহুর দৈর্ঘ্য ছিল 5 সেমি, এই ধরনেরই ঘটনা। তাহলে তিনটি আলাদা আলাদা ঘনক রয়েছে, সেই ঘনক তিনটিকে গলিয়ে তার মধ্যে যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেই ম্যাটেরিয়ালটা দিয়ে নতুন একটা ঘনক তৈরি করা হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই তিনটার আয়তন যা হবে তার যোগফলটা হবে ওই বড় যে ঘনকটা বানানো হবে তার আয়তনের সাথে সমান হবে, বড় ঘনকটির আয়তনের সাথে সমান হবে। এটির সাথে সমান হবে, তাহলে এই নতুন যে ঘনকটা হবে তার একটি ধারের দৈর্ঘ্য কত হবে সেটি নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমি ছবি দিয়ে বোঝাচ্ছি, দেখো তাহলে যে ছোট ঘনকটি রয়েছে যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, তার আয়তন কত, এর আয়তন, এর আয়তন হবে বাহুর কিউব অর্থাৎ 27 ঘন সেমি, 27 ঘন সেমি, এটির হবে 4 এর কিউব অর্থাৎ
64 ঘন সেমি। আর সব থেকে বড় যেটি রয়েছে এটা হবে 5 এর কিউব, অর্থাৎ 5 × 5 × 5, এটা হবে 125 ঘন সেমি। তাহলে এই তিনটে আয়তন যোগ করলে আমরা বড় ঘনকটির আয়তন পাবো। নতুন বড় ঘনকটির আয়তন হবে 27 যুক্ত 64 যুক্ত 125 সমান, এটা হবে 5 4 9 7 16 6 হাতে 1 13 6 18 20 206 ঘন সেমি। 206 ঘন সেমি, 206 হবে না 216 হবে। 125 64 189 196 196 আর 20, হ্যাঁ 216 হবে। তাহলে এটা 216 ঘন সেমি হবে। তাহলে নতুন ঘনকটির যদি আয়তন 216 ঘন সেমি হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো 216 ঘন সেমি। 216 ঘন সেমি সমান লেখা যাবে, এটা কত কিউব লেখা যাবে 216 কে? চলো আমরা রাফে ভেঙে নিচ্ছি। দেখো তাহলে 216 সমান হচ্ছে 6 × 6 × 6 বলা যাবে, অর্থাৎ 6 এর কিউব। দেখো আগের স্লাইডে, তাহলে 216টাকে লেখা যাবে 6 তার হোল কিউব, এত ঘন সেমি। দেখো দেখো আমরা শিখেছি ঘনকের আয়তন সমান হয় বাহুর কিউব, তাহলে বাহুর কিউব সমান 6 এর কিউব হচ্ছে, তাহলে বাহু সমান হচ্ছে 6 সেমি। তাহলে আমরা পেলাম নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। ওকে, এটা হবে উত্তর। এরপর দেখো আরেকটাই অঙ্ক রয়েছে আমাদের, 5-এর অঙ্কটা। দেখো 5-এর অঙ্ক রয়েছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লেখো। দেখো এটা এখানে একটু বোঝার রয়েছে। একটি ঘর রয়েছে, দেখো মনে করো এটি ঘর, যার পাশাপাশি দুটি দেওয়ালকে বলেছে। তাহলে আমি এই দেওয়ালটা মনে করো, অর্থাৎ ওই পাশে যে দেওয়ালটি রয়েছে, এই দেওয়ালটি, ওই দেওয়াল এবং তার পাশের দেওয়াল হলে এটা ধরছি, এটা দেখো এটা আমি আলাদা কালারে লিখছি, লাল লাল কালারে লিখছি, এটি একটি দেওয়াল।
এটি একটি দেওয়াল। দেখো তাহলে ওই দিকের যে দেওয়ালটি রয়েছে তার দৈর্ঘ্য বলা রয়েছে, 12 মিটার। দেখো তাহলে লাইট ব্লু কালারে দেখো লেখার চেষ্টা করছি। এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার, এখান থেকে এখান অবধি, অর্থাৎ এখান থেকে এখান অবধি হচ্ছে 12 মিটার। ওকে। আর সংলগ্ন দেওয়াল অর্থাৎ পাশাপাশি দেওয়াল বলতে এই পাশে আরেকটি দেওয়াল রয়েছে, এখান থেকে এখান অবধি। এটা দেখো, আমি এটা একটু আলাদা রং দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, এখান থেকে এখান। এটা দেওয়া রয়েছে 8 মিটার, এটা 8 মিটার। তাহলে ঘরটির উচ্চতা বলেছে 4 মিটার, অর্থাৎ এখান থেকে এই অবধি হচ্ছে 4 মিটার। ওকে। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে ঘরটিতে মেঝে কোনটি? এটা হচ্ছে মেঝে। চলো মেঝেটা তো আমরা রং করে দিচ্ছি। মেঝেটিতেও রং করে নিচ্ছি। এটা হচ্ছে মেঝে, এই অংশটা হচ্ছে মেঝে। তাহলে দেখো মেঝের দৈর্ঘ্য পেয়েছি আমরা 12 মিটার, মেঝের প্রস্থ পেয়েছি আমরা 8 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো মেঝের দৈর্ঘ্য আমরা পাচ্ছি, এটা 12 মিটার হলে এই যে ওই বরাবর নিচের অংশটাও 12 মিটার হবে এটা, তাহলে হচ্ছে 12 মিটার। এবং মেঝের প্রস্থ, এটা মেঝের প্রস্থ যেটা রয়েছে 8 মিটার, প্রস্থ 8 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 ইন্টু 8, 96। তাহলে 96 বর্গমিটার হবে উত্তর। ওকে, ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ। এরপর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব পরের দিন।